প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কারেক্টার্স প্র্যাকটিস করছিলাম। গত ক্লাসে কারেক্টার্স প্র্যাকটিস নাম্বার 1 ক্লাস নিয়েছিলাম। আজকে প্র্যাকটিস 2 দেখতে পাচ্ছ, অর্থাৎ আমরা আজকে আরেকটা প্যাসেজ নিয়ে কথা বলবো। তাহলে চলো শুরু করি। হ্যাঁ, ক্লাসটা দেখি। ফার্স্ট স্টার্টিং দেখো, my name is Charles Carroll. Okay. তো অদ্ভুত নাম, তাই তো, চার্লস ক্যারো। নামটা শুনেছো, হয়তো শুনে থাকতে পারবে। এই ধরনের নামগুলো সাধারণত আমাদের দেশি নাম না, বুঝতেই পারছো। চার্লস ক্যারো অ্যান্ড ওকে, আমরা ক্লু নাম্বার 1, দ্যাট মিনস এতে চলে আসি। চার্লস ক্যারো ব্যাংকার। তাকে শুরুতেই অ্যাপোস্ট্রফি ইউজ দেখতে পাচ্ছ, এক লাইনে দুইটা। মাই নেম ইজ দেখতে পাচ্ছ, একটা অ্যাপোস্ট্রফি ইউজ। আবার আই অ্যাম, এগুলো সংক্ষেপে ইউজ করার জন্য অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। আই অ্যামকে আই অ্যাপোস্ট্রফি, এই অ্যাপোস্ট্রফিটা কিন্তু এইভাবে লেখা হচ্ছে, কমা একটা উপরের দিকে, এইটাও সেম উপরের দিকে একটা কমা। সো মাই নেম ইজ চার্লস ক্যারো, লাইনটা কন্টিনিউ হচ্ছে, ড্যাশ আই অ্যাম এ ব্যাংকার। তোমরা আগে উত্তরগুলো লিখবে যারা সাথে আছো। মাই স্যালারি ইজ ওকে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে ওকে শব্দটা, এইটা হচ্ছে পুরো স্পেলিংটা, ওকে এ ওয়াই, কিন্তু আমরা ওকে লিখি, শুধু ওকে লিখে থাকি। The day-to-day expenses মানে হচ্ছে খরচ বা ব্যয়। The day-to-day expenses নাইরোবি একটা শহর। যারা লাইনেও আছো তারা কিন্তু বলবে, দেখি নাইরোবি কোন দেশের অবস্থিত, অথবা নাইরোবি একটা রাজধানী, দ্যাট মিনস ক্যাপিটাল সিটি। কোন দেশের ক্যাপিটাল সিটি নাইরোবি? এই প্রশ্নটা রইল, এই উত্তরটা দিয়েই শুরু করো। নাইরোবি কোন দেশের ক্যাপিটাল সিটি? সো সাথে আছো, দেখতে পাচ্ছি মৌসিলা আক্তার, শহীব আল হাসান অলরেডি কমেন্ট করেছো, আর অনেকে আছো সাথে। সো তাহলে শুরু করো। আমরা দেখি যে যা বলছিলাম যে নাইরোবি কোন দেশের রাজধানী। The day-to-day expenses in Nairobi are pretty high. অর্থাৎ নাইরোবি শহরের দিনে দিনে যে খরচ, সেটা একেবারে বাড়ছে, মানে বাড়তির দিকে। ড্যাশ হাউজিং অ্যান্ড ফুড। অর্থাৎ হাউজিং বলতে বাড়ি ভাড়া বা বাড়ি থাকার, বাড়ির যে ভাড়ার রেন্টটা আছে, হাউজিং অ্যান্ড ফুড আর কস্টলি ইন ক্যাপিটাল সিটি। আচ্ছা, তো ক্যাপিটাল সিটি আমি আগে বলেছি, নাইরোবি কিন্তু একটা ক্যাপিটাল সিটি, অর্থাৎ রাজধানী। কোন দেশের রাজধানী নাইরোবি? সো জানতে চেয়েছিলাম কোন দেশের রাজধানী নাইরোবি। উত্তর দিয়েছে মৌসিলা এবং শহীব আল হাসান এ বি। আমি কিন্তু অবশ্যই এ বি সি এগুলোর উত্তর চাইবো। তার আগে একটা প্রশ্ন ছিল যে
প্যাসেজের মধ্যে আমরা যেটা পেলাম যে নাইরোবি শহরটা কোন দেশে অবস্থিত অথবা কোন দেশের রাজধানী নাইরোবি, যদি পারো লিখে দাও। পরের লাইন দেখো, আই হ্যাভ রেন্টেড, I have rented an apartment. আমি একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করেছি। But it is really too small for my family, এগুলো চাষকারও তার নিজের কথা বলছে। আর অ্যাপার্টমেন্ট ভাড়া করেছে বলতে আমাদের দেশে অ্যাপার্টমেন্ট বলতে একেবারে পুরো বিল্ডিংটাকে বুঝি, তো আসলে অ্যাপার্টমেন্ট বলতে কিন্তু তা বোঝায় না, মানে একটা ফ্ল্যাটকে একটা অ্যাপার্টমেন্ট বলা হয়। তো সেটাই বলছে যে আমি একটা অ্যাপার্টমেন্ট একটা ফ্ল্যাট ভাড়া করেছি, বাট ইট ইজ রিয়েলি টু স্মল ফর মাই ফ্যামিলি, কিন্তু আমার ফ্যামিলির জন্য এটা টু স্মল, কারণ যেহেতু তার খরচের সাথে ব্যালেন্স করে তার স্যালারি বাড়েনি, সেজন্য সে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে আছে যেটা তার ফ্যামিলির জন্য যথেষ্ট নয়। তো চলো এই কটার উত্তর আমরা করি, এবি সি, তারপরে লাইনগুলো পরে করব। মোহাম্মদ মহিউদ্দিন আমাদের সাথে জয়েন করেছে সি এর উত্তর নিয়ে, সো লেখে, এবং সে বলছে যে নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানী। গুড, ভেরি গুড, তুমি সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। কেনিয়ার রাজধানী, আমরা বেশ উত্তর পাচ্ছি এবিসি। তাহলে চলো উত্তরগুলো করে ফেলি। ফার্স্ট লাইন কি ছিল? মাই নেম ইজ চার্লস ক্যারো ড্যাশ আই এম এ ব্যাংকার। কী হবে? আমার নাম চার্লস ক্যারো এবং আমি একজন ব্যাংকার। তাহলে এর উত্তরটা এবং অ্যান্ড আই এম এ ব্যাংকার। তো এর উত্তর অ্যান্ড দিয়েছো, এরকম নিশ্চয়ই অনেকে আছো। দেখতে পাচ্ছি শহীব আল হাসান এর উত্তর অ্যান্ড দিয়েছে, মৌশিলা এর উত্তর অ্যান্ড বলছে, এবং আরও অনেকে এর উত্তর অ্যান্ড বলছে। মার্জিয়া জাহান হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন। নীলা সামিরা আক্তার সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সাথে আরও আছে আবিদা সুলতানা, দ্যাট মিনস ওকে, আবিদা সুলতানা। তো বি এর উত্তরটা আমরা দেখি, মাই স্যালারি ইজ ওকে ড্যাশ, এখানে একটা ফুলিশটা হয়ে গেল, নতুন একটা লাইন শুরু হলো, ড্যাশ দ্য ডে টু ডে এক্সপেন্সেস। আমার বলছে যে আমার যে স্যালারি তা মোটামুটি ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে নাইরোবি শহরের খরচ খুব বাড়ছে। একটা রাজধানী শহর, খরচ তো বাড়বেই। তো বাট, কিন্তু বাটটা কেন হলো? বিপরীত অবস্থা বলছে যে একদিকে তার স্যালারি ওকে আছে, কিন্তু ওইদিকে আবার শহরের খরচের সাথে, অর্থাৎ ক্রমবর্ধমান যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, তার সাথে ব্যালেন্স করে তার স্যালারিটা আসলে ওভাবে বাড়ছে না, বা সে হিমশিম খাচ্ছে। সেজন্য বলছে উল্টো, মানে একটা বিপরীত অবস্থা। বাট দ্য ডে টু ডে এক্সপেন্সেস অফ নাইরোবি আর প্রিটি হাই। সি, হাউজিং অ্যান্ড ফুড আর কস্টলি ইন ক্যাপিটাল সিটি। দুটা বিষয় কিন্তু নিয়ে এসছে এখানে, হাউজিং এবং ফুড। অর্থাৎ সি এর জন্য উত্তর অবশ্যই বিসাইডস হবে না শহীদ আল হাসান, সি এর জন্য উত্তর হবে আবিদা সুলতানা। সি এর উত্তর খুঁজছি। আমি যে কটা সি এর উত্তর পেয়েছি তার মধ্যে বিসাইডসই বেশি বলছে, কিন্তু সি এর উত্তর বিসাইডস হবে না। দেখো এখানে দুইটা বিষয়ের কথা বলা হচ্ছে, সাথে আরও আছে আফরোজা আক্তার, থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস। তো কি বললাম যে হাউজিং অ্যান্ড ফুড দুইটা বিষয়ের কথা বলা হচ্ছে। তো যেহেতু যখন দুইটা বিষয়ের কথা বলা হয় তখন কি হয়? হ্যাঁ, সেটা উত্তর দিয়েছে শহীদ আল হাসান। সি সে লেখে নেই, কিন্তু সে উত্তর দিয়েছে বোথ। আমি বুঝতে পেরেছি সি এর জন্য উত্তর দিয়েছে হবে বোথ, উভয়ই, অর্থাৎ হাউজিং এবং ফুড। হাউজিং এবং ফুড
একটু ক্লিয়ার করছি উভয়ের জন্য। Housing and food are costly in capital city. I have rented an apartment, but it is really too small for my family. বলছে তাহলে চলো দেখি যে পরের লাইনগুলো কি আছে। It doesn't have a garden. বলছে এমনকি এর কোনো বাগানও নেই। একটা ছোট অ্যাপার্টমেন্ট কিনেছে যে একটা বাগান থাকবে সামনে, হয়তো একটা ফ্ল্যাট হয়তো সে নিচতলায় ভাড়া নিয়েছে, এরকম দেখো ভেবে নাও যে নিচে একটা জায়গা থাকবে বাগান করার মতো বা শখ পূরণ করার মতো, সেইরকম কোনো ব্যবস্থা। বলছে ইট ডাজন্ট হ্যাভ আ গার্ডেন। নাম্বার ডি, dash my wife Maria. তো বলছে my wife Maria who loves gardening cannot grow anything. বলছে আমার ওয়াইফ মারিয়া, মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ওয়াইফ না, এই যে চার্লস ক্যারোর ওয়াইফ। তো বলছে যে মাই ওয়াইফ মারিয়া হু লাভস গার্ডেনিং, অর্থাৎ চার্লস ক্যারোর ওয়াইফ মারিয়া যে গার্ডেনিং পছন্দ করে, অর্থাৎ বাগান করা পছন্দ করে, কিন্তু সে কোনো কিছুই উৎপাদন করতে পারছে না বা রোপণ করতে পারছে না, সেটা ফুল হোক বা সবজি চাষ হোক, এনিথিং এলস। সো ডি এবং ই চেষ্টা করো কী হবে দেখো। F number, dash she cannot go out for, তো পরের লাইনগুলো তো মুছে দেবো, দেখতে পাচ্ছ অলরেডি তোমরা কিন্তু ডি এবং ই এবং এফ চাইলে উত্তরগুলো লিখে ফেলতে পারো। আমি যখন উত্তরগুলো করব ব্যাখ্যা করে তখন তোমাদের উত্তরগুলো দেখব। ড্যাশ শি ক্যান নট গো আউট ফর, go out to work, সে কাজও যেতে পারে। দ্যাট শি ক্যান নট গো আউট টু ওয়ার্ক। ড্যাশ there is no one else in the house. বলছে বাড়িতে কেউ থাকে না, অর্থাৎ চার্লস ক্যারোর ওয়াইফ ছাড়া বাড়িতে আর কেউ থাকে না, মানে ছোটো বাচ্চা বড় কেউ নেই এছাড়া, এই জন্য সে বাইরে কাজ করতেও যেতে পারে না। ফলে কি হলো, হোল ফ্যামিলি ডিপেন্ডস on my income alone, অর্থাৎ আমার যে একমাত্র উপার্জন সেই উপার্জনের উপরেই পুরো পরিবারকে নির্ভর করতে হচ্ছে। অর্থাৎ চার্লস ক্যারো বলছে তার ওয়াইফ কাজ করার উপযুক্ত মানে যোগ্য হওয়া সত্ত্বেও সে বাড়ি বাইরে যে কাজ করতে পারছে না, কারণ বাড়িতে দেখাশোনা করার মতো মানে চার্লস ক্যারোর বাচ্চাদের দেখাশোনা করার মতো অন্য কেউ নেই। এই নাম্বার ট্রাই করো। আই যেটা পরে করব আমরা, চলো এই নাম্বারের উত্তরগুলো দেখে নেই কী হতে পারে। সো ফার্স্টেই দেখবো যে ডি এর উত্তর তোমরা কী কী লিখেছো।
আগে কথা প্রেক্ষিতে ছিল এরকম যে এমনকি এই ডাজন্ট হ্যাভ এ গার্ডেন, এমনকি এর বাগানও পর্যন্ত নেই। অনেক উত্তর চলে আসছে, তো দেখে নিই আগে ডি এর উত্তর তোমরা কী দিলে। ইভেন মৌসিলা আক্তার ডি এর উত্তর, এবং রাফসান মবিন, মোহাম্মদ মহিউদ্দিন এবং আরও অনেকে যারা ডি এর উত্তর দিয়েছ ইভেন। আচ্ছা, সো তোমরা বলছো যে ডি এর উত্তরটা ইভেন হবে। এমনকি ইট ডাজন্ট হ্যাভ এ গার্ডেন। ইভেন যদি আমি দেই ইভেন ইট ডাজন্ট হ্যাভ এ গার্ডেন দিলেও এটা হবে। কানেক্টিং আসলে বেশ কিছু ওয়ার্ড আছে প্রায় কাছাকাছি, সেই উত্তরগুলো লিখলেও হবে। এখানে যদি তুমি ইভেন ছাড়া ইনফ্যাক্ট শব্দটা লেখো, ইনফ্যাক্ট INFACT, তোমরা কি দেখতে পাচ্ছ ইনফ্যাক্ট শব্দটা লিখেছি? হ্যাঁ, দেখতে পাচ্ছ। সো ইভেন অথবা ইনফ্যাক্ট এই দুইটা উত্তরই রাইট। হলো ইভেন ইট ডাজন্ট হ্যাভ এ গার্ডেন ড্যাশ মাই ওয়াইফ মারিয়া হু লাভস গার্ডেনিং ক্যান নট গ্রো এনিথিং। ই নাম্বার নাম্বারের ব্যাপারটা হচ্ছে যে বলছে তাই আমার ওয়াইফ মারিয়া, তাই। সো এর উত্তর রাসেল মহিন বলছে সো, মোহাম্মদ মহিউদ্দিন সো, এবং আরও অনেকে মৌসিলা আক্তার বলছে সো। রাসেল মহিন অর্থাৎ আবিদা সুলতানা বলছে উত্তরটা ইয়ের সো। সো থ্যাংক ইউ। এর উত্তরটা আসলেই সো হবে। এই পর্যন্ত কিন্তু উত্তর চলে আসছে। আমরা তাহলে একটু দ্রুত যাই। দেখো সো দিয়ে কী দাঁড়ালো ব্যাপারটা? তাই এখানে আগের অবস্থার সাথে বলছে যে অতএব বা তাই, মানে আগের অবস্থার সাথে ব্যালেন্স করে, তাই আমার ওয়াইফ মারিয়া হু লাভস গার্ডেনিং, সে গার্ডেনিং পছন্দ করে কিন্তু কোনো কিছু করতে পারছে না, উৎপাদন করতে পারছে না। ড্যাশ শি ক্যানট গো আউট টু ওয়ার্ক, এবং সে কাজের জন্য বাইরে যেতে পারছে না। এফ নাম্বার, অর্থাৎ সে এখানে কিন্তু সে প্রথম পারছে না গার্ডেনিং করতে, সে বাইরেও যেতে পারছে না, মানে আরও বলতে গেলে, মানে এর সাথে আরও কিছু বলতে গেলে এরকম একটা কিছু কানেক্টিং হবে। এফ নাম্বারের উত্তরগুলো তোমরা কী লিখেছো দেখে নিই। এফ, সো এফ এর উত্তর বিসাইড দেখতে পাচ্ছি, একজন লিখেছে বিসাইড। আবিদা সুলতানা বিসাইডস। বিসাইড এবং বিসাইডসের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, পার্থক্য আছে, সেটা কিন্তু জানো, অর্থগত একটা পার্থক্য আছে। এদের কি বিসাইড যদি চিন্তা করি তাহলে বিসাইড হবে না বিসাইডস হবে? এবং বিসাইড আর বিসাইডসের মধ্যে পার্থক্যটা মনে আছে? বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। তো যদি বিসাইড চিন্তা করি যে এছাড়াও সে কোনো কিছু এই বাইরে যেতে পারে না, বিসাইড শি ক্যান নট গো আউট। আচ্ছা, যদি আমরা উত্তরটা এটা লিখি ইন এডিশন কেন? অর্থাৎ তাই আমার ওয়াইফ কোনো কিছু উৎপাদন করতে পারে না। এবং আরও উল্লেখযোগ্য যে আরও বলতে গেলে বা উদাহরণ দিতে গেলে, মানে সমসাময়িক বিষয়গুলো বা প্রায় কাছাকাছি অর্থ মিন করে এরকম বিষয় বলছে যে আরও বলতে গেলে সে ঘরের বাইরেও যেতে পারে না। এখন বিসাইড শব্দটা কি, মানে বিসাইড কানেক্টিংটা কি হবে কি হবে না? হবে। সো তোমরা যারা বিসাইডস লিখেছো, বিসাইড না বিসাইডস এস যুক্ত, তাদের উত্তরটা ঠিক আছে। তোমরা বিসাইডসও লিখতে পারো, এখানে উত্তরটা ইন এডিশন হতে পারে, জায়গা কম, আমি একটা লিখলাম। আচ্ছা, জি নাম্বার টু ওয়ার্ড ড্যাশ দ্যার ইজ নো ওয়ান ইজ, কারণ সেখানে আসলে অন্য কেউ নাই। আমি অবশ্য উত্তরটা তোমাকে কিছুটা হেল্প করে দিয়েছি, অর্থাৎ জি নাম্বারের উত্তর জন্য। জি এর উত্তর রাফসান মঈন বলছে বিকজ হওয়ার কি আসলে খুব একটা যুক্তি আছে কি? বেশ কয়েকজনের উত্তর দিয়েছে তোমরা জি এর বিকজ। জি এর জন্য আর একটু ভাবতে হবে, জি এর উত্তর বিকজ হবে না অন্য হবে।
এফ এর উত্তর কিন্তু শহীদ আল হাসান বলছে মোরওভার, এবং আরেকজনের মোরওভার বলেছে। না, এফ এর উত্তরটা কিন্তু ব্যাখ্যা করেছে, এখানে বিসাইডসও হতে পারে, ইন এডিশনও হতে পারে। সো জি কি হতে পারে? ড্যাশ দ্যার ইজ নো ওয়ান এলস ইন দ্য হাউস। নাম্বার জি। হ্যাঁ, জি নাম্বার কিন্তু বলেছিলাম যে কারণের কোন কানেক্টিং হবে সেটা তো নিশ্চয়ই বলা অপেক্ষা রাখে না। সেটা বিকজ হতে পারে, সিন্স হতে পারে, বিকজ লিখি, অথবা আরেকটা হতে পারে, এখানে লিখে দিচ্ছি সিন্স। বিকজ, সিন্স দুইটাই উত্তর হতে পারে। ওকে, যদি দেখো অর্থটা কী দাঁড়ালো, সে বাড়ি যেতে পারে না কোনো কাজের জন্য, কারণ বাড়িতে অন্য কেউ নেই। যেহেতু তার বাড়িতে অন্য কেউ নেই, সিন্সের অর্থটা যেহেতু, আর এখানে বিকজ অর্থটা কারণ, যেটা দুইটাই এখানে উত্তর হিসাবে হয়। সো জের উত্তরটা আমাদের বিকজ অথবা সিন্স। আচ্ছা, এইচের নাম্বারটা তোলে আসি, ড্যাশ হোল ফ্যামিলি ডিপেন্ডস অন মাই ইনকাম অ্যালোন। অর্থাৎ আর কি করার, এর জন্য পুরো পরিবারই আমার ইনকামের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ ফলে, মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে বলছে ফলে পুরো পরিবারটাকেই আমার ইনকামের উপর নির্ভর করতে হয়। যে ফলে অর্থে কোন কানেক্টিংটা আমরা ইউজ করি চিন্তা করে দেখো, এবং তোমরা বেশ কয়েকজন আছো যারা এইচের উত্তর লিখেছো। আচ্ছা, জের উত্তর শহীদ আল হাসান এবং মৌসিলা বলছে সিন্স বা অ্যাজ। এইচের উত্তরটা করে ফেলো ঝটপট দেখি। মৌসিলা এইচের উত্তর সো দিয়েছে, আরও বেশ কয়েকজন এইচের উত্তর সো দিচ্ছে, আবিদা সুলতানা সহ আরও বেশ কয়েকজন। সালাম জানিয়েছে মৌসিলা আক্তার, বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম মৌসিলা, ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো। সো এইচের উত্তর আমরা এই মুহূর্তে একটা পেলাম। শহীদ আল হাসান বলছে এইচের উত্তর অ্যাজ এ রেজাল্ট। সো অ্যাজ এ রেজাল্ট কী হবে চিন্তা করতে থাকো, আমি উপরের লাইনগুলো মুছে উপরের আর যেই দুইটা অর্থাৎ আই এবং জে আছে, আই এবং জে এর জন্য যে লাইনগুলো, সেই লাইনগুলো আমি লিখছি। এই ফাঁকে তোমরা যারা আছো তারা এইচের উত্তরটা লেখো। অলরেডি এইচের একটা উত্তর এসছে, সেটা সঠিক কিনা আমরা দেখব, তার আগে লাইন দুটো শেষ করি। Dash, I have great hopes for my children. সো আমরা বুঝতে পারলাম চাইল্ড নট চিলড্রেন, দ্যাট মিনস হচ্ছে মিস্টার চার্লস ক্যারো এবং মিসেস মারিয়ার একাধিক সন্তান আছে, এবং সে বলছে ড্যাশ আই হ্যাভ গ্রেট হোপস ফর মাই চিলড্রেন। আমার সন্তানদের জন্য আমার একটা বড় প্রত্যাশা বা আশা আছে। সব বাবা মারই থাকে, এবং সেই প্রেক্ষিতে এদেরও তাই, তার সন্তানদের নিয়ে তার একটা বড় আশা আছে। And would like to send them to a good school. এবং বলছে যে আই হ্যাভ গ্রেট হোপস ফর মাই চিলড্রেন, আমার সন্তানদের জন্য আমার বড় একটা আশা আছে, এবং উড লাইক টু সেন্ড দেম টু এ গুড স্কুল, এবং একটা বড় স্কুলে ভর্তি করার ইচ্ছা আছে। গুড স্কুল দ্যাট মিনস ভালো স্কুল। বড় স্কুল আর ভালো স্কুলের মধ্যে নিশ্চয়ই একটু পার্থক্য আছে। ভালো স্কুল বলতে যেমন ঢাকায় অনেক ভালো ভালো স্কুল আছে, যেমন ন্যাশনাল স্কুল, অবশ্যই একটা ভালো মানের স্কুল। তো এরকম একটা রাজধানী শহরে, অর্থাৎ কেনিয়ায়, আমাদের চার্লস ক্যারো যদি কেনিয়ায় না থেকে ঢাকায় থাকতো, তাহলে আমরা অবশ্যই বলতাম যে আপনি ন্যাশনাল স্কুলে ভর্তি করেন আপনার সন্তানদের নিশ্চিন্তে, কারণ এটা একটা ভালো মানের স্কুল এবং রাজধানীতে খুব নাম করা একটা স্কুল। তো যাই হোক, দুর্ভাগ্যবশত তার দুর্ভাগ্য এবং আমাদের দুর্ভাগ্য যে সে কেনিয়ায় থাকে। তো কী হলো, আই এবং এইচটা কিন্তু রেখে দিলাম, তোমরা উত্তরগুলো করার চেষ্টা করো। আমি
লাস্ট লাইনটা লিখছি। সো এইচের ব্যাপারটা নিয়ে আলোচনা করব, শেষ লাইনটা লিখে নিই। ড্যাশ যে নাম্বার গুড স্কুল ইজ ভেরি এক্সপেন্সিভ। তো চার্লস ক্যারল বলছে ভালো স্কুল খুব এক্সপেন্সিভ, খরচ মানে ব্যয়বহুল। এখানে কিন্তু আমরা বলবো যে ভালো স্কুল সবসময় কি ব্যয়বহুল? না, আমাদের ঢাকা মানে বাংলাদেশের ঢাকা যে রাজধানী, সেখানকার একটা স্বনামধন্য স্কুল, ন্যাশনাল স্কুল, সেখানে কিন্তু মোটামুটি শহরের তুলনায় বেশ স্বল্প খরচেই ভালো মানের উচ্চমানের শিক্ষা কিন্তু পাচ্ছে। অর্থাৎ বিশ্বমানের শিক্ষা যেটাকে বলা হয়, একটা ডিজিটাল ক্লাসরুম, বিশ্বমানের শিক্ষা, প্রশিক্ষিত শিক্ষক। তো ভালো স্কুল সবসময় এক্সপেন্সিভ না, কিন্তু সে তার কথা বলছে যে সে একটা ভাবছে যে ভালো মানে স্কুল তো খুব দামি হবে বা বেশ ব্যয়বহুল হবে। তো স্টুডেন্টস, HIJ, চলো তাহলে দেখি HIJ কী হয়। ফার্স্টেই আমরা যে লাইনটা রেখে আসছিলাম আগে, সেটা হচ্ছে এই যে ব্যাপারটা ছিল ড্যাশ দ্য হোল ফ্যামিলি ডিপেন্ডস অন মাই ইনকাম। যেহেতু চার্লস ক্যারল একাই ইনকাম করে, তাই তার পুরো পরিবার তো তার ইনকামের উপর নির্ভর করবে। ফলে অর্থাৎ এইচের উত্তরটা অবশ্যই অনেকে দিয়ে দিয়েছ। শুভ রায় জয়েন করেছ, ওয়ালাইকুম আসসালাম শুভ। এইচের উত্তর বলছে শহীদ আল হাসান অ্যাজ এ রেজাল্ট, এবং এইচের উত্তর মৌসুলা বলছে, এবং রাফসান মমি বলছে সো। তো এইচের এই ফাঁকে তোমরা কিন্তু যারা যারা আছো চেষ্টা করবে আই এবং জের উত্তরগুলো করে ফেলতে, আশা করছি পারবে। একটু ক্লোজ করা হলো তোমাদের সুবিধার জন্য। সো এইচের উত্তরটা কী হতে পারে? ফলে। হ্যাঁ রাইট, তারা যারা ভেবেছ ফলে, সেখানে উত্তরটা ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট উত্তর হবে, কারণ পুরো তার সে বলছে যে তার সে পরিবারে একমাত্র কর্মক্ষম ব্যক্তি বা ইনকাম করে, তার ওয়াইফ চায় কিন্তু পারে না পরিবারের জন্য বা বাচ্চাদের জন্য। ফলে তার ইনকামের উপরই পুরো পরিবারটাকে নির্ভর করতে হয়। এই যে তার একার ইনকাম, ফলে এই ফলে অর্থে কিন্তু আমরা অ্যাজ এ রেজাল্ট ইউজ করলাম। ওকে, আচ্ছা, তাহলে আসলে এখানে কী হবে দেখি, ড্যাশ আই হ্যাভ গ্রেট হোপস ফর মাই চিলড্রেন। সব বাবাদের মতোই বা সব বাবার মতোই চার্লস ক্যারলও তার সন্তানের প্রতি বড় হোপ, একটা বড় আশা আছে তাদের ভালোর জন্য। সো কী হতে পারে? নাম্বার আয়ের উত্তর। তোমরা অনেকেই হয়তো আয়ের উত্তরটা করেছো, চেষ্টা করো তার উত্তরটা কী হতে পারে। জের উত্তর পেলাম, জের উত্তরও পেয়ে গিয়েছি ইতিমধ্যে। আয়ের উত্তরটা একটু খুঁজে নিই, তারপরে দেখি যে জের উত্তরটা তোমরা কী করলে। অনেকে জের উত্তর দিয়েছ, কেউ আয়ের উত্তর কি কেউ দিয়েছ? আমি দেখতে পাচ্ছি। তো ট্রাই করো আয়ের উত্তর হতে পারে। এছাড়াও মানে কি, যে একটা ভালো স্কুলে ভর্তি করতে চাই আমি, আমার সন্তানদের জন্য ভালো চাই, এটা সব বাবা চাই। সেটা বলছি যে এছাড়াও আই হ্যাভ এ গ্রেট হোপস, আমার এছাড়াও আমার একটা বড় স্বপ্ন হচ্ছে আমার সন্তানদের আমি ভালো একটা স্কুলে ভর্তি করবো। চার্লস ক্যারল বলছে এছাড়াও অর্থে, কিন্তু যে কানেক্টিংটা শব্দটা হবে সেটা মনে হয় তোমাদের বলা হয়েছিল যখন আমরা কানেক্টিং ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করছিলাম, হয়তো খেয়াল করতে পারছো না। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, কারণ আয়ের উত্তরটা আমি একেবারেই পাই নাই। নেভারদিলেস, যার অর্থ হচ্ছে এছাড়াও, এছাড়াও আই হ্যাভ এ গ্রেট হোপ ফর মাই চিলড্রেন অ্যান্ড উড লাইক টু সেন্ড দেম টু এ গ্রেট স্কুল। ফুল স্টপ বললো। তো বলছে এছাড়াও ড্যাশ গুড স্কুল ইজ ভেরি এক্সপেন্সিভ। জে নাম্বার, জের উত্তর অনেকে দিয়েছ। আই নাম্বার বিসাইডস বলছে শহীদ আল হাসান, এবং
চলো দেখে নি যে উত্তরগুলো কারা কারা দিল। যে ফার্স্ট যে উত্তরটা পেলাম শহীদ আল হাসান থেকে, সে বলছে বাট। এছাড়া আমিনা সুলতানা সহ আরও অনেকে যে উত্তর বাট বলছে। আয়ের উত্তর নেভারদিলেস অলরেডি চলে আসে, আমি হয়তো লিখে ফেলেছি আগেই। ওকে ঠিক আছে, নেভারদিলেস উত্তর হবে। যারা উত্তর ধরতে পেরেছো তাদেরকে থ্যাংক ইউ। সো যে উত্তর কি হতে পারে, যদি বাট হয়, তোমরা অনেকে উত্তর লিখেছো বাট, বাট হবে কি না আর হলে কেন হবে সেটা কিন্তু একটা বিষয়। সাপোজ ধরো এখানে বাট হবে, লিখলাম বাট, এখন কেন বাট হলো সেটা কিন্তু একটা বিষয়। বাট হয় কখন? বাট হয় যখন বিপরীত অবস্থা বোঝায়, তখন বাট হয়, তাই তো? আচ্ছা, এই লাইনে বলছে আমার সন্তানের জন্য আমার একটা বড় রকম আশা আছে অ্যান্ড উড লাইক টু সেন্ড দেম টু এ গুড স্কুল। আমি আশা করি যে তাদেরকে একটা ভালো স্কুলে ভর্তি করব। ড্যাশ স্কুল ইজ ভেরি এক্সপেন্সিভ, স্কুল খুব দামি। ভালো স্কুল বলছে তার মধ্যে যে খুব, বা শহরের ভালো স্কুলগুলো তো খুব দামি হয়, দামি বলতে হচ্ছে ব্যয়বহুল হয়। তাহলে বিপরীত অবস্থা কি বোঝালো? প্রথমে বলছে যে আমি স্কুলে ভর্তি করতে চাই, ভালো স্কুল, আবার হচ্ছে ভালো স্কুল খুব দামি, মানে ব্যয়বহুল। এখন যেহেতু তার ইনকাম কম, সেক্ষেত্রে ব্যয়বহুল একদিকে দামি, তাহলে বিপরীত অবস্থা বলছে তার ইনকাম কম, আবার ওদিকে খরচ, অর্থাৎ ভালো স্কুলে খরচ বেশি। সো বিপরীত অবস্থা বোঝাচ্ছে, তাই নিশ্চিন্তে এই জের উত্তর হবে কি বাট। সো আমাদের উত্তরটা অবশ্যই বাট হবে। যারা বাট উত্তর লিখেছো তারা সবাই সঠিক উত্তর লিখেছো এবং তাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। নেভারদিলেস আয়ের উত্তরগুলো এখন অনেকে লিখছে। সো হ্যাঁ, আয়ের উত্তরটা আমরা তো নেভারদিলেসই লিখেছি এবং জের উত্তরটা বাট হলো। তাহলে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো, যে লাইন যেইভাবে উত্তরগুলো চাচ্ছে, অর্থাৎ এক একটা লাইনে এক একটা শূন্যস্থান যেই ধরনের কানেক্টিং ওয়ার্ডগুলোকে রিকোয়ার করছে, সেইভাবে কিন্তু আমরা কানেক্টিংগুলো বসাচ্ছি। যেমন কখনো ফলে অর্থে আমরা অ্যাজ এ রেজাল্ট বসাচ্ছি, কখনো তাই অর্থে সো বসাচ্ছি, তো কখনো এই যে দেখো যে আমরা এছাড়াও অর্থে নেভারদিলেস বসালাম, আবার আমরা কিন্তু কারণ অর্থে বিকজ বসিয়েছি, ঠিক আছে, কারণ অর্থে বিকজ বসিয়েছি। এমন কি অর্থে কি বসিয়েছি, ইনফ্যাক্ট বসিয়েছি। আবার উভয়, এটা ওইটা, মানে দুটোই বা উভয় বোঝাতে আমরা বোধ বসিয়েছি। এইখানে নাম্বার যে দেখো বাট, অর্থাৎ বিপরীত অবস্থা বোঝাতে আমরা কিন্তু বাট বসিয়েছি। সো পরিস্থিতি বুঝে লাইনের অর্থটা যেভাবে মিন করে সেভাবে কিন্তু কানেক্টিংগুলো বসে। সো এইভাবে যদি তুমি কানেক্টিংগুলো বসাতে পারো, তাহলে তোমার কানেক্টার্সে একেবারে সবগুলো হবে, কোনো ভুল হবে না। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। যারা আমার ক্লাসগুলো দেখেছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আমার নেক্সট ক্লাসটাও দেখবে এবং এইভাবে যদি আমরা কানেক্টার্সগুলো প্র্যাকটিস চালিয়ে যাই, তাহলে কানেক্টিংগুলো খুব একটা সলভ করার সমস্যা হবে না। কানেক্টার্স কিন্তু বড় সমস্যাটা হয় কি, যখন পরীক্ষা প্রশ্নটা দেখি তখন আসলে কোন শব্দটা বসাবো, কোন কানেক্টিং ওয়ার্ডসটা বসাবো, সেটা একেবারে হজবর একটা অবস্থা হয়ে যায় ব্রেনের মধ্যে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইটা বসালে হয়, এটা বসালে হয়, আসলে কি তাই? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কানেক্টিং ওয়ার্ডস আছে যেগুলো একই অর্থ, প্রায় কাছাকাছি অর্থ বহন করে, সেক্ষেত্রে তুমি বসাতে পারো। কিন্তু আবার দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা স্পেসিফিক কানেক্টার্সই বা কানেক্টিং ওয়ার্ডই ওই শূন্যস্থানের জন্য রিকোয়ার করছে, তখন কিন্তু আমরা ওটাই বসাবো, তাই তো? আচ্ছা, তাহলে চলো আমরা এইভাবে প্র্যাকটিসটা চালিয়ে যাই। নেক্সট ক্লাস আবার আমরা কানেক্টিং পার্ট 3 নিয়ে আসবো। আজকে 2 শেষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা ক্লাস দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস আবার সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। অনেকে থ্যাংক ইউ জানিয়েছ, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। বাই বাই।